বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনটি বাংলাদেশে প্রায় ২০ লাখ সরকারি কর্মচারী এবং তাদের কোটি কোটি পরিবারের সদস্যের জন্য একটি অত্যন্ত জরুরি এবং আকাঙ্ক্ষিত বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো নবম জাতীয় পে স্কেল। আজকে আমরা আপনাদের সামনে শুধু খবরই দেব না, বরং এই পে স্কেলের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এমনভাবে তুলে ধরব যাতে একজন সাধারণ মানুষও পুরোটা বুঝতে পারেন। কত টাকা বেতন বাড়বে, কবে থেকে কার্যকর হবে, গেজেট কবে আসবে, কর্মচারীরা কি পাবেন আর কি পাবেন না, সুপ্রিম কোর্ট কি বলছেন, কর্মচারী সংগঠনগুলো কি করছে, অর্থনীতিতে কি প্রভাব পড়বে এবং সর্বশেষ আজকের তারিখ পর্যন্ত পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, সবকিছুই আজকে বিস্তারিতভাবে জানানো হবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথম অধ্যায়। প্রিয় দর্শক, নবম পে স্কেল বুঝতে হলে প্রথমে ইতিহাসটা একটু জানা দরকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে প্রথমবারের মতো একটি জাতীয় বেতন কাঠামো তৈরি করা হয়। তারপর থেকে আজ পর্যন্ত মোট ৮টি জাতীয় পে স্কেল ঘোষিত হয়েছে। সেগুলো ছিল ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৫, ১৯৯১, ১৯৯৭, ২০০৫, ২০০৯ এবং সর্বশেষ ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল আসার কথা। সেই হিসাবে ২০২০ সালেই নবম পে স্কেল আসার কথা ছিল, কিন্তু ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারী দেখা দেয়। বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে, বাংলাদেশও এর বাইরে ছিল না। ফলে পে স্কেল পিছিয়ে যায়। তারপর আসে ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ সাল, কিন্তু পে স্কেল আর আসেনি। এই দীর্ঘ ১১ বছরে নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীদের ২টি পে স্কেল পাওয়ার কথা ছিল, একটিও পাননি তারা। একবার ভাবুন, ২০১৫ সালে যে বেতন নির্ধারণ হয়েছিল সেই একই বেতনে এখনো লক্ষ লক্ষ সরকারি কর্মচারী জীবন পার করছেন। অথচ এই ১১ বছরে চালের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি, বাড়ি ভাড়া বেড়েছে কয়েক গুণ, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে, চিকিৎসার খরচ বেড়েছে, কিন্তু বেতন যা আছে তাই আছে। এই বেদনার গল্পটাই আজকের প্রতিবেদনের মূল প্রেক্ষাপট। দ্বিতীয় অধ্যায়, পট পরিবর্তন এবং নতুন আশার আলো। প্রিয় দর্শক, ২০২৪ সালের ৫ই অগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। এরপর আসে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিটা সামনে চলে আসে। সরকার একটি জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিশন গঠিত হয়। কমিশনে ছিলেন অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধি। এই কমিশন দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে, সারা দেশের কর্মচারীদের মতামত নেয়, বিভিন্ন দেশের বেতন কাঠামো পর্যালোচনা করে এবং বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার আলোকে একটি সুষম বেতন কাঠামো তৈরির চেষ্টা করে। দীর্ঘ পরিশ্রম শেষে ২০২৬ সালের ২১শে জানুয়ারি একটি ঐতিহাসিক দিন এলো। সেদিন বিকেলে সচিবালয়ে জাকির আহমেদ খানের নেতৃত্বে বেতন কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এই মুহূর্তটি ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি পরিবারের জন্য একটি নতুন আশার উদয়। সেদিন থেকেই মানুষ অপেক্ষা করতে শুরু করে কখন এই সুপারিশ বাস্তবে রূপ নেবে। তৃতীয় অধ্যায়, পে কমিশনের সুপারিশে কি আছে। প্রিয় দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার সময়। বেতন কমিশন ঠিক কী সুপারিশ করেছে? সর্বনিম্ন বেতন। ২০তম গ্রেডের একজন কর্মচারী এখন মূল বেতন পান মাত্র ৮,২৫০ টাকা। কমিশন এটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে, অর্থাৎ বৃদ্ধির হার প্রায় ১৪২%। সর্বোচ্চ বেতন। প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ছিল ৭৮,০০০ টাকা। কমিশন এটি বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছে। সামগ্রিক বেতন বৃদ্ধির হার। গ্রেড ভেদে বেতন বৃদ্ধি হবে ১০০ থেকে ১৪২% পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে এই হার ১৪৭% হতে পারে।
এখন একটু বিস্তারিতভাবে জানা যাক কোন গ্রেডে কত বেতন হতে পারে। 20তম গ্রেড, যেখানে রয়েছেন অফিস সহকারী, নিরাপত্তা প্রহরী, মেসেঞ্জার এই ধরনের কর্মীরা, তাদের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব। 19তম গ্রেড থেকে 11তম গ্রেড পর্যন্ত যে কর্মচারীরা আছেন তাদের বেতন 100 থেকে 120% পর্যন্ত বাড়তে পারে। 10ম থেকে 6ষ্ঠ গ্রেড পর্যন্ত কর্মকর্তারা বেতন বৃদ্ধি পেতে পারেন প্রায় 100 থেকে 120% হারে। 5ম গ্রেড থেকে 1ম গ্রেড পর্যন্ত সিনিয়র কর্মকর্তাদের বেতন 100%-এর কাছাকাছি বৃদ্ধি পেতে পারে। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য জানাই। এবারে 9ম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে 1:8। এই অনুপাত বাংলাদেশের ইতিহাসে এযাবৎকালের সর্বনিম্ন। তুলনামূলক চিত্রটা এরকম: 1973 সালে প্রথম পে কমিশনে এই অনুপাত ছিল 1:15.4। 1997 সালে ছিল 1:13.2। 2009 সালে ছিল 1:12.5। 2015 সালের 8ম পে স্কেলে ছিল 1:9.4। আর এবারের 9ম পে স্কেলে এটি হবে 1:8। এর মানে হলো প্রতিবারই বৈষম্য কমানোর চেষ্টা হয়েছে, এবার সেই প্রচেষ্টা সবচেয়ে বেশি। নিম্ন গ্রেডের কর্মচারীরা এবার তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। চতুর্থ অধ্যায়, বাজেটে বরাদ্দ এবং অর্থায়নের হিসাব। প্রিয় দর্শক, এখন আসি অর্থের হিসাবে, কারণ পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্থায়ন। চলতি 2025 থেকে 2026 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় মোট বরাদ্দ রয়েছে 84,114 কোটি টাকা। নতুন পে স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন করতে হলে অতিরিক্ত প্রায় 1,90,000 কোটি টাকা প্রয়োজন হতো। এই বিশাল অঙ্কের অর্থ একবারে জোগাড় করা এই মুহূর্তে সম্ভব নয়। সেই কারণেই 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। আসন্ন 2026 থেকে 2027 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ মোট 89,380 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি যোগ করলে এই বরাদ্দ দাঁড়াচ্ছে 1,25,515 কোটি টাকায়। এছাড়াও জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ বাড়িয়ে 1,41,434 কোটি টাকা করা হয়েছে। এটি সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 55,000 কোটি টাকা বেশি। এই বিশাল অতিরিক্ত বরাদ্দের মূল কারণ হল 9ম পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়ন। বরাদ্দের মধ্যে থেকে প্রায় 44,000 কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা সরাসরি নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় করা হবে। সামগ্রিক বাজেটের কথা বলতে গেলে আসন্ন 2026 থেকে 2027 অর্থ বছরের বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকার মতো। এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট। এই বড় বাজেটের পেছনে 9ম পে স্কেলের বরাদ্দ একটি বড় কারণ। পঞ্চম অধ্যায়, 3 ধাপে বাস্তবায়ন মানে কি? প্রিয় দর্শক, এখন সবচেয়ে কনফিউজিং যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে সেটা হলো 3 ধাপে বাস্তবায়নের বিষয়টা। এটা একটু ভেঙে বুঝিয়ে বলি। প্রথম ধাপ হলো আগামী 1 জুলাই 2026 থেকে। এই ধাপে সুপারিশকৃত মূল বেতনের 50% কার্যকর হবে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এই 50%টা সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে। 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সুপারিশকৃত বেতন বৃদ্ধির 60% প্রথম ধাপেই কার্যকর হতে পারে। অন্যদিকে প্রথম থেকে 9ম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রথম ধাপে 40% কার্যকর হতে পারে। এর মানে হলো নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রথম ধাপেই বেশি সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপ হলো 2027 থেকে 2028 অর্থ বছরে। এই ধাপে অবশিষ্ট মূল বেতন সমন্বয় করা হবে। তৃতীয় ও চূড়ান্ত ধাপ হলো 2028 থেকে 2029 অর্থ বছরে। এই ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ অন্যান্য সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে। এখন একটা গুরুত্বপূর্ণ হিসাব করা যাক। বর্তমানে 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের 15% হারে একটি বিশেষ সুবিধা পাচ্ছেন, আর প্রথম থেকে 9ম গ্রেডের কর্মকর্তারা পাচ্ছেন 10%।
নতুন পে স্কেলে মূল বেতন বৃদ্ধির সাথে সাথে এই বিশেষ সুবিধা বাদ দেওয়া হবে। তাহলে প্রকৃত বেতন বৃদ্ধি কতটুকু হবে? হিসাব করলে দেখা যায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রকৃত নিট বেতন বৃদ্ধি হবে প্রায় ৩৫%, আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে প্রায় ৪০%। অনেকেই হতাশ হতে পারেন এটা শুনে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন একটি গুরুত্বপূর্ণ কথা। অস্থায়ী ভাতার বদলে মূল বেতন বৃদ্ধি পেলে পেনশন, গ্র্যাচুইটি এবং অবসর পরবর্তী অন্যান্য সুবিধাও বাড়বে, কারণ এই সুবিধাগুলো মূল বেতনের উপর ভিত্তি করে হিসাব হয়। তাই দীর্ঘমেয়াদে কর্মচারীরা আসলে বেশি লাভবান হবেন। ষষ্ঠ অধ্যায়, গেজেট কবে আসবে এবং বেতন কবে হাতে পাবেন? প্রিয় দর্শক, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গত ১১ জুন ২০২৬ জাতীয় সংসদে ২০২৬ থেকে ২০২৭ অর্থ বছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি জানান, জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। কিন্তু বাস্তবতা হলো, গেজেট প্রকাশ করতে হলে আইনি, কারিগরি এবং প্রশাসনিক নানা প্রক্রিয়া শেষ করতে হয়। সেই কাজ এখনও চলছে। আজ ২৪শে জুন অর্থাৎ গতকাল পে স্কেল সংক্রান্ত সচিব কমিটি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। এই বৈঠকে কারিগরি ও আইনি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাহলে সব মিলিয়ে সময়সূচি কেমন হবে? সবচেয়ে সম্ভাব্য চিত্র হলো এরকম: ১ জুলাই ২০২৬ থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হবে। গেজেট যখনই আসুক, কর্মচারীরা জুলাই থেকেই বকেয়া সহ বর্ধিত বেতন পাবেন। তাই হাতে অর্থ পেতে সম্ভবত অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সপ্তম অধ্যায়, ভাতার ক্ষেত্রে কি পরিবর্তন আসছে? প্রিয় দর্শক, শুধু মূল বেতন নয়, ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। বাড়ি ভাড়া ভাতা। বর্তমানে ঢাকায় বিভিন্ন গ্রেডে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৪৫ থেকে ৫০%। নতুন পে স্কেলে এই হার পরিবর্তন হবে, তবে মূল বেতন বাড়ার কারণে মোট ভাতার পরিমাণ বাড়বে। চিকিৎসা ভাতা। বর্তমান চিকিৎসা ভাতা অনেক কম, এটি যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ রয়েছে। যাতায়াত ভাতা, এটিও বাড়ানো হবে। বৈশাখী ভাতা, সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তন এখানে। বর্তমানে বৈশাখী ভাতা দেওয়া হয় মূল বেতনের ২০%। নতুন পে স্কেলে এটি ৫০%-এ উন্নীত করার প্রস্তাব রয়েছে। এটি কার্যকর হলে প্রতি বাংলা নববর্ষে সরকারি কর্মচারীরা অনেক বেশি উৎসব ভাতা পাবেন। পেনশন, যারা এখন পেনশনে আছেন তাদের জন্য সুখবর। বিশেষত যারা ২০,০০০ টাকার নিচে পেনশন পাচ্ছেন, তাদের পেনশন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বীমা, এই প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, কর্মচারী কল্যাণ বোর্ডকে আরও কার্যকর করে তোলার পরিকল্পনাও রয়েছে। অষ্টম অধ্যায়, আন্দোলন এবং কর্মচারীদের দাবি। প্রিয় দর্শক, নবম পে স্কেলের দাবিতে দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গত ৫ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশজুড়ে ৬ দিনের কর্মসূচি পালন করেছে। কলম বিরতি, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। তাদের প্রধান দাবিগুলো ছিল: অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান, আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা এবং পেনশন গ্র্যাচুইটির হার যৌক্তিক করা। গত ২৫শে মে ২০২৬ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি খোলা চিঠি দেয়। চিঠিতে বলা হয়, দীর্ঘ ১১ বছর ধরে নতুন কোনো পে স্কেল না পাওয়ায় সরকারি কর্মচারীরা ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছেন। ২০ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সম্মান রক্ষার্থে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন গত ৬ জুন ২০২৬
একটি জোরালো অবস্থান নেয়। তারা বলে, এক ধাপে পূর্ণাঙ্গ বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়ন করতে হবে, গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্য দূর করতে হবে, অষ্টম পে স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। তারা হুঁশিয়ারি দেয়, বাজেটে এক ধাপে পে স্কেল বাস্তবায়নের বরাদ্দ না রাখা হলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মচারীরা এখনো মনে করেন ৩ ধাপে বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই, কারণ নিয়ম অনুযায়ী ১১ বছরে ২টি পে স্কেল পাওয়ার কথা। সেখানে ৩ ধাপে একটি পে স্কেল দেওয়া মানে আবারও বঞ্চিত করা। নবম অধ্যায়, সুপ্রিম কোর্টের ভূমিকা। প্রিয় দর্শক, নবম পে স্কেলের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টেও একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে। নতুন পে স্কেলের অধীনে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা নিয়ে সুপ্রিম কোর্ট একটি ইতিবাচক রায় দিয়েছেন। এই রায় অনুযায়ী একজন কর্মচারী একই পদে ১১ বছর চাকরি করলে প্রথমবার এবং ১৭ বছর পূর্ণ হলে দ্বিতীয়বার একটি উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। এই সুবিধাকে বলা হয় উচ্চতর গ্রেড বা টাইম স্কেল। এই রায়টি কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দশম অধ্যায়, অর্থনীতিতে কি প্রভাব পড়বে। প্রিয় দর্শক, নবম পে স্কেল শুধু কর্মচারীদের ব্যক্তিগত আয়ের বিষয় নয়, এটি পুরো জাতীয় অর্থনীতিকেও প্রভাবিত করবে। ইতিবাচক প্রভাবগুলো হলো প্রায় ২০ লাখ সরকারি কর্মচারীর ক্রয় ক্ষমতা বাড়বে, যা দেশীয় বাজারে চাহিদা তৈরি করবে। বাজারে পণ্য ও সেবার চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা ভালো হলে দুর্নীতি কমার সম্ভাবনা তৈরি হয়, কর্মচারীদের মনোবল এবং কর্মদক্ষতা বাড়বে এবং পেনশনভোগীদের জীবনমান উন্নত হবে। তবে কিছু সম্ভাব্য নেতিবাচক প্রভাবও আছে, যেগুলো নিয়ে অর্থনীতিবিদরা উদ্বিগ্ন। বিশাল অঙ্কের অতিরিক্ত সরকারি ব্যয়ের কারণে বাজেট ঘাটতি বাড়তে পারে। বেসরকারি খাতের কর্মচারীরাও বেতন বৃদ্ধির দাবি জানাতে পারেন, যা বিভিন্ন খাতে উৎপাদন খরচ বাড়াবে এবং সামগ্রিকভাবে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ পড়তে পারে। তাই অর্থনীতিবিদরা বলছেন, ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই চাপগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। একাদশ অধ্যায়, রাজনৈতিক প্রেক্ষাপট। প্রিয় দর্শক, নবম পে স্কেলের একটি রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। ২০২৪ সালের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করে এবং প্রতিবেদন জমা নেয়। তারপর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। এটি বিএনপি সরকারের অধীনে প্রথম বাজেট। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মচারীদের সমস্যার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। তাই কর্মচারীরা নতুন সরকারের প্রতি অনেক প্রত্যাশা নিয়েছিলেন। বাজেটে পে স্কেলের ঘোষণা সেই প্রত্যাশার একটি প্রতিফলন। দ্বাদশ অধ্যায়, আজকের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, আজকের তারিখ ২৬শে জুন ২০২৬। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কোথায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হলো, মাত্র পরশুদিন অর্থাৎ ২৪শে জুন নবম পে স্কেল সংক্রান্ত সচিব কমিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। এই বৈঠকে পে স্কেলের কারিগরি ও আইনি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ চলছে। অর্থমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে। বাজেটে প্রায় ৪৪,০০০ কোটি টাকার থোক বরাদ্দ রয়েছে। গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। এখন মাত্র ৫ দিন বাকি ১ জুলাইয়ের। এই ৫ দিনের মধ্যে গেজেট আসে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটা বিষয় নিশ্চিত, ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। গেজেট পরে আসলেও জুলাই থেকে বকেয়া সহ সুবিধা দেওয়া হবে। ত্রয়োদশ অধ্যায়, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রিয় দর্শক, এখন কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রশ্ন, যারা অবসরে গেছেন তারা কি নতুন পে স্কেলের সুবিধা পাবেন? উত্তর, ইতিহাস বলে সাধারণত নতুন পে স্কেল যখন থেকে কার্যকর হয় তার আগে যারা অবসরে গেছেন তারা সরাসরি মূল বেতনের সুবিধা পান না। তবে পেনশনারদের জন্য আলাদা পেনশন সমন্বয়ের ব্যবস্থা থাকে। এবারও ২০,০০০ টাকার নিচে পেনশনভোগীদের জন্য বিশেষ বৃদ্ধির সুপারিশ রয়েছে। প্রশ্ন,
বেসরকারি কর্মচারীরা কি এই পে স্কেলে সুবিধা পাবেন? উত্তর, জাতীয় পে স্কেল সরাসরি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, তবে পরোক্ষভাবে বেসরকারি খাতেও প্রভাব পড়ে, কারণ সরকারি বেতন বাড়লে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবি করেন। প্রশ্ন, নিম্ন গ্রেড নাকি উচ্চ গ্রেড কে বেশি পাবেন? উত্তর, এবারের পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। প্রথম ধাপে তাদের 60% কার্যকর হবে, যেখানে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে 40%। সর্বনিম্ন 20তম গ্রেডের বেতন 142% বাড়বে, যা সবচেয়ে বেশি। চতুর্দশ অধ্যায়, ভবিষ্যৎ কি? প্রিয় দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি দেখে বলা যায় নবম পে স্কেল এবার সত্যিই আসছে, তবে সবকিছু নির্ভর করছে সরকার তার প্রতিশ্রুতি কতটা দ্রুত ও কার্যকরভাবে পালন করে তার উপর। আগামী কয়েকদিনের মধ্যে যা ঘটতে পারে, জুনের শেষ নাগাদ গেজেট আসতে পারে, অথবা 1 জুলাই থেকে কার্যকর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। আগস্ট বা সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হবে। তারপর বকেয়া সহ বর্ধিত বেতন পাবেন কর্মচারীরা। আর দীর্ঘমেয়াদে 2027 থেকে 2028 এবং 2028 থেকে 2029 সালে দ্বিতীয় ও তৃতীয় ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। পঞ্চদশ অধ্যায়, শেষ কথা। প্রিয় দর্শক, এই দীর্ঘ প্রতিবেদনের শেষে এসে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে কথা বলতে চাই। 20তম গ্রেডের একজন কর্মচারীর কথা একবার ভাবুন। অফিস সহকারী, নিরাপত্তা প্রহরী অথবা পিয়ন। তিনি প্রতিদিন ভোরে উঠে সংসারের জন্য খেটে যাচ্ছেন। মাস শেষে হাতে পাচ্ছেন 8,250 টাকা মূল বেতন। এই টাকা দিয়ে ঢাকায় বাড়ি ভাড়া দেওয়া প্রায় অসম্ভব, সন্তানের পড়াশোনা চালানো কঠিন, মাসের বাজার করা দায়। নবম পে স্কেল এলে এই মানুষটার মূল বেতন হবে 20,000 টাকা। এটি তার জীবনে একটা বড় পরিবর্তন। সে একটু ভালোভাবে বাঁচতে পারবে, তার সন্তান একটু ভালো স্কুলে যেতে পারবে। তাই নবম পে স্কেল শুধু সংখ্যার গল্প নয়, এটি মানুষের জীবন পরিবর্তনের গল্প। সবশেষে বলতে চাই, যে প্রশাসন থেকে আমরা সেবা পাই, যে কর্মকর্তারা রাষ্ট্রের চাকা সচল রাখেন, তাদের যদি পেটের ভাত না জোটে তাহলে দেশ এগোতে পারে না। নবম পে স্কেল তাই শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি রাষ্ট্রের দায়িত্বশীলতার একটি প্রতিফলন। আমরা আশা করছি সরকার তার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। আগামী 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হবে এবং ধাপে ধাপে হলেও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। নবম পে স্কেল নিয়ে যে কোনো নতুন আপডেট আসা মাত্র আমরা আপনাদের জানাতে থাকব। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।